আসসালামু আলাইকুম। আজকে এনএন টেলিভিশনের ফ্রেম অনুষ্ঠানে আমরা দুজন বিজ্ঞ শিক্ষককে উপস্থিত করেছি। এই করোনাকালীন মহামারীর মধ্য দিয়েও শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে কিভাবে একত্রিত করে এই শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করতে পারে। অনলাইন স্কুলিং ব্যবস্থাগুলো তারা অনেক স্কুলে করে আসছে, কিন্তু সময় সাময়িকী যে বিপর্যয় অবস্থা এ করোনা এটা থেকে মানুষকে একেবারেই বিচ্ছিন্ন করে ফেলছে। মনে হয় এই সমাজটাকেই একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তারপরও মানুষ এগিয়ে চলছে, মানুষের মতো বাঁচতে চেষ্টা করছে। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে কোমলমতি শিশুরা আজকে প্রায় 19 মাস এই শিক্ষা ব্যবস্থা থেকে, স্কুল থেকে, টিচারের কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন। একটা কিন্তু আমাদের ভাবা উচিত, যে ভাবনাটুকু সলিউশন দেওয়ার জন্য আমরা দুই শিক্ষককে আজকে উপস্থিত করিয়েছি এখানে, তাদের কাছ থেকে আমরা শুনব আজকে সে মূল্যবান কথাগুলো। বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড সেট, বাচ্চাদের হাতে গেম, বাচ্চাদের হাতে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী চলে আসছে। এর থেকে কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনা যায়, এই ভালো একটা দিককে কিভাবে পরিচালনা করে বাচ্চাদেরকে, অভিভাবকদেরকে একটা বিশেষ বার্তা দিয়ে তাদের কাছ থেকে একটা ভালো কিছু সমাজ ব্যবস্থা যাতে শিক্ষা পরিস্থিতি দিতে পারে, এই জন্য দুজন শিক্ষককে আমরা এখানে আজকে উপস্থিত করেছি। আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছে অসীম বড়ুয়া, উনি শিশুদের নিয়ে বেশ দীর্ঘদিন ধরে কাজ করছে। আমার সাথে বাম পাশে আছে রফিকুল ইসলাম ভূঁইয়া, গণবিদ্যা স্কুলের একজন অঙ্কের টিচার, যিনি বাচ্চাদেরকে প্রায় বলে যে আমি স্কুলে যেতে পারি না, আমি আমার বাচ্চাদেরকে তাদের যে শরীরে একটা গন্ধ, তার শরীরে যে একটা আচরণ, তার যে একটা আবেগ অনুভূতি, ছুটির বেলটা পাইলে একটা বাচ্চা যে মাঠে দৌড়িয়ে ছুটে যায়, সে অনুভূতিটুকু আমি এখন পাই না। আমার কাছে কেন যেন খুব ক্লান্ত মনে হচ্ছে, আমি তাদের স্পর্শটা নিতে পারি না। এই যে একটা টিচারের আবেগ অনুভূতির কথাগুলো আজকে আমরা সেটাই তার মুখে শুনবো। তা আমি প্রথমেই প্রশ্ন করতে চাই রফিকুল ইসলাম স্যারের কাছে। স্যার, আপনার স্কুলে যে বাচ্চাগুলো আপনাকে এই অনেক দিন ধরে পায় না বা আপনি পাচ্ছেন না তাদেরকে, এবং এই যে তাদের মধ্যে আপনাদের মধ্যে একটা দূরত্ব চলে আসছে, আজকে শিক্ষা ব্যবস্থার যে একটা দূরত্ব তৈরি করে ফেলছে, এটা কি সামাজিক অবক্ষয় নাকি সমাজ ব্যবস্থাটিকে ভেঙে পড়তেছে এই করোনা মহামারীর সংকটময় সময়ে? আপনার মতামতটা কি? ধন্যবাদ জনাব শাহ আলম সাহেব। আসলে শিক্ষা এবং শিক্ষার্থী এই দুটোর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে বিদ্যালয় প্রতিষ্ঠান। কোভিড-19 কারণে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যে বিপর্যয়, শিক্ষা ব্যবস্থা, শুধু শিক্ষা ব্যবস্থা নয়, জনজীবনে যে বিপর্যয় হচ্ছে, তাতে করে আমরা যারা স্কুলে চাকরি করি বা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের সম্পর্ক হচ্ছে স্টুডেন্টের সাথে। একজন স্টুডেন্ট আমরা জানি যে লেখাপড়া শিখে মায়ের কাছ থেকে, তারপরে বিদ্যালয়ে আসে, শিক্ষকদের কাছে শিখে, বইপত্র পড়ে। এই শিক্ষাটা শুধুমাত্র বইপত্রের মধ্যেই সীমাবদ্ধ না। বিদ্যালয়ে যখন স্টুডেন্টরা আসে, তখন বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন পরিবেশ থেকে যারা আসে, তাদের সাথে মিশে সামাজিকতাটা শিখে। এছাড়া স্কুলের সবাই যখন একসাথে শিখে, একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়, শেখার একটা আগ্রহ তৈরি হয়। কিন্তু বর্তমান যে সময়, আমরা যে দুঃসময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি, শিক্ষার্থীরা আসতে পারছে না, ঘরের মধ্যে বন্দী হয়ে থাকছে। একটা শিশু কখনোই ঘরের মধ্যে বন্দী অবস্থায় থাকতে পারে না। শুধু শিশুরা হয়, আমরা বড়রাই থাকতে পারি না। তাহলে শিশু লেখাপড়া করার জন্য যে স্কুলে আসে, তাদের মধ্যে যে আনন্দ থাকে, আনন্দ উদ্দীপনার সাথে লেখাপড়াটা করে, তা থেকে তারা বঞ্চিত। সুতরাং এই ক্ষেত্রে এই ব্যবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া স্বাভাবিক। কিন্তু একটা বিষয় হচ্ছে, আপনার মানুষ সহ সমস্ত জীব
পরিবেশের সাথে কোনো না কোনো সময় নিজেকে খাপ নিজেকে খাইয়ে খাপ নেয়। খাইয়ে নিতে হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এখন পর্যন্ত আমরা পাচ্ছি না, কারণ কোভিড প্রতিনিয়তই এটা রূপান্তর হচ্ছে, নতুন রূপ নতুন রূপ পরিবর্তন হ্যাঁ, রূপ করছে। পরিবর্তন করতেছে। ফলে আমরা এই বিপর্যয় থেকে সহসাসে বের হয়ে আসতে পারবো তার নিশ্চয়তা নেই। এই ক্ষেত্রে আমরা জানি যে জীব অভিযোজনশীল, যে কোনো জীব একটা নির্দিষ্ট পরিবেশ থেকে আরেকটা পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়। একটা সময় হয়তো দেখা যাবে শিক্ষা ব্যবস্থায়ও স্টুডেন্ট, শিক্ষক সবাই খাপ খাইয়ে নেবে, কিন্তু লেখাপড়া এটার তো আপনার খাপ এটা খাইয়ে নেওয়ার হ্যাঁ। পথ কি? প্রতিষ্ঠানে আসা আর প্রতিষ্ঠানে না আসা দুটো ভিন্ন বিষয়। কিন্তু এই পরিস্থিতিতে যদি শিক্ষার্থী একদম ডিটাচড থাকে বই থেকে, বইপত্র থেকে, তাহলে একটা সময় দেখা যাবে যে আমাদের লেখাপড়ার মান থাকবে না, শিক্ষিত জনগোষ্ঠী গড়ে উঠবে না। এই ক্ষেত্রে একটাই উপায় যেটা বর্তমান সময় পর্যন্ত দেখা যাচ্ছে, সেটা হচ্ছে শিক্ষার্থীকে বইপত্রের সাথে যাতে ডিটাচ না হয়, সম্পৃক্ত থাকে, তার জন্য অনলাইন শিক্ষা ব্যবস্থা। অনলাইনটা কি স্যার আপনি পরিপূরক মনে করেন এই আমাদের এই সমাজের জন্য? অনলাইন শিক্ষা ব্যবস্থাটা আসলে প্র্যাকটিক্যাল একটা এবং থিওরি একটা। আপনি প্র্যাকটিক্যালি কোনো কিছু যখন শিখবেন হাতে কলমে, সেটা একরকম হবে, না, আমি যে আর জিনিসটা জানতে থিওরিটিক্যাল চাচ্ছি, যেটা জি, আসবে আমি যে সেটা ভিন্ন জিনিসটা রকম। জানতে হ্যাঁ, এক চাচ্ছি, মিনিট, আমি এটাই বলতে জি। চাচ্ছি যে শিক্ষার্থী বিদ্যালয়ে আসবে, সেখানে শুধু শারীরিক মানসিক সে সুস্থ থাকবে, আনন্দ দানের মাধ্যমে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে। কিন্তু অনলাইনে আমরা যখন এই শিক্ষা দান করি, তখন সে মাঠে দৌড়াতে পারে না, মুক্ত নয়, ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হয়। তাহলে সে মানসিকভাবে কিছুটা তো হলেও বিপর্যয় ঘটবে, এটাই স্বাভাবিক। এখন আমার একটু জানতে আগ্রহ প্রকাশ করছি আপনার কাছ থেকে, এমনও তো জায়গা আছে যে অনেকের কাছে অ্যান্ড্রয়েড সেটটা হয়তো নাই, অনলাইনে ক্লাসটা করতে পারে না, তার ভিতরে কি কোনো ক্ষোভ থাকে না, একটা ক্ষোভ তৈরি হতে পারে না? এটা আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু এটা ম্যাক্সিমাম দেখি যে অনলাইনে যখন ক্লাসটা হয়, এই অনলাইন পদ্ধতিটা সম্পর্কে অনেকে সচেতন না। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনলাইনে আমরা যে উপকরণগুলি ব্যবহার করি তার মধ্যে অ্যান্ড্রয়েড সেটটা হচ্ছে সবচেয়ে বেশি। এখন একটা বাচ্চাদের দেখা যায় যে কেজিতে পড়ছে, সেই বাচ্চার হাতেও আমাদেরকে অ্যান্ড্রয়েড সেট দিতে হচ্ছে। একটা সময় ছিল যখন অ্যান্ড্রয়েড সেট আমরা বাচ্চাদের হাতে দিতাম না, কারণ ওরা গেম খেলতে খেলতে আসক্ত হয়ে পড়ে। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে এখন আমরা বাধ্য তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট দেওয়ার জন্য। আর এই অ্যান্ড্রয়েড সেট আমাদের চাইতে যারা বয়স্ক তাদের চাইতে কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে চালাতে পারে, expert। কিন্তু যারা শিক্ষাদান করবে তাদের যদি যথাযথ প্রশিক্ষণ না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই অনলাইন শিক্ষা ব্যবস্থাটা ব্যাহত হবে। সেক্ষেত্রে শিক্ষকদের অবশ্যই এই প্রযুক্তিগত দিক থেকে দক্ষ হতে হবে, প্রযুক্তির যে দুর্বল দিকগুলো সেগুলো সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে। আমি একটু স্যার আপনার কাছে আসি, এই যে স্যার যে কথা হলো প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে, হ্যাঁ, আপনি তো বাচ্চাদের নিয়ে কাজ করতেছেন দীর্ঘদিন ধরে, তাই না? আপনার মতামতটা কি? আপনি তো অনলাইনে ক্লাস করান বাচ্চাদের, এই যে অনলাইনে ক্লাস করাইতে যে একটা বাচ্চার সুবিধা অসুবিধাগুলো আপনি কিভাবে দেখেন, এবং সে কি পরিপূরকভাবে সেই ক্লাসটা করতে পারছে? ধন্যবাদ। প্রথমেই আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই এনটিভিকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই শাহ আলম স্যারকে, উপস্থাপক শ্রদ্ধেয়, এবং শ্রদ্ধেয় ভূঁইয়া স্যারকে। তো স্যারের যে প্রশ্নটি ছিল সেটার উত্তর আসলে ব্যাপক। আপনি যে অনলাইনে ক্লাসটা করাচ্ছেন একটা বাচ্চার জন্য কি সাফিসিয়েন্ট? বাচ্চাকে বুঝতে পারে? আমার তো এটার জন্য ট্রেন আপ দরকার, একটা মনিটরিং দরকার, একটা কি বলে এটাকে, একটা মানে প্রযুক্তিগত বাচ্চাদের অভিভাবকদের কাকে ট্রেন আপ করার দরকার, যে তারা নিজেরা বোঝে কিনা, তারা নিজেরা বুঝতে একটা বাচ্চাকে বুঝাতে পারবে, এটা কত পার্সেন্টেজে এটা দাঁড়াইতেছে এবং কতজন মানুষের বুঝতে পারে জিনিসটা, এই জিনিসটা আমি আমার মনে হয় আপনার প্রশ্নের অনেকাংশ উত্তরই আমার শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক ভূঁইয়া স্যার দিয়ে দিয়েছেন। তারপরে যতটুকু আমি ওনার উত্তরের সাথে জাস্ট অ্যাড করতে চাই সেটা হচ্ছে ইংলিশে একটা কথা যে সামথিং ইজ বেটার দেন নাথিং। তো কোভিড-19-এর যেই প্রভাবটা, এই প্রভাবে সব দিকই তো ক্ষতিগ্রস্ত আমাদের সমাজের,
সেটা অর্থনৈতিক সেক্টর, সামাজিক সেক্টর, শিক্ষার সেক্টর, আরো বিভিন্ন সেক্টর, এমন কোনো জি জিনিস আপনি এখন আপনার উপস্থাপনায় এটা বৈষম্য, বলেছেন, প্রকৃতিও আজকে বিপর্যয়ের মুখে। হ্যাঁ। তো সেক্ষেত্রে একেবারে সবকিছু বন্ধ থাকার চাইতে আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু কিছু করা সেটা খারাপ নয়। তবে খেয়াল রাখতে হবে যে এই ভালোটা যাতে আমরা কি একটা জিনিস যোগ করতে পারি না এখানে? জি হবে হবে না, দেখবো না, এই শব্দগুলো না আমরা আসলে এই টেকনোলজি যুগ আর আমরা এগুলো শুনে অভ্যস্ত না। এই যে আগে বলতো হ্যাঁ এটা হবে না, এটা করবে না, এটা হইতেছে বা এটা দেখা যাক, এই শব্দগুলো আমরা কিভাবে ডিলিট করতে পারি? জি আপনি এটা ভালো একটু ভালো মানে প্রশ্ন আমার বিবেচনা করেছেন। একটা শিশুকে এই কোভিড-19 বিপর্যয় থেকে, শিক্ষা ব্যবস্থার থেকে তাকে উত্তোলন করার জন্য একটা কঠিন জায়গায় শিক্ষকদের দায়িত্ব পালন করা উচিত। এটা কি আপনার কি মনে হয় এই যে তাদের পক্ষে সাফিসিয়েন্ট? আমার এই সম্পর্কে আমার যে ধারণা, একান্ত নিজস্ব যে ধারণা, যে অনলাইন ক্লাস, হ্যাঁ অনলাইন ক্লাস তো একটা গতানুগতিক ক্লাস অ্যাকচুয়ালি, সেটা আমরা তো যখন অ্যাজ ইউজুয়াল ক্লাস হতো তখনও আমরা নিতাম। এখন জাস্ট ইন্টারনেটের মাধ্যমে বা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে নিচ্ছি। তো সেটা একটা উপকারিতা আছে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখন ওই ফোনের প্রতি ক্লাসের পাশাপাশি অন্য ইউজগুলো, দ্যাট ইজ গেম খেলা বা এগুলোর প্রতি তারা যাতে আসক্ত না হয়ে যায়। সেক্ষেত্রে আমার একটা ছোট্ট সাজেশন যে কিছু অভিভাবকদের একটু দায়িত্ব আছে, ভূমিকা আছে, সেটা হলো তারা যদি তাদের বাচ্চাকে আর্ট, গান, নাচ, কবিতা আবৃত্তি, সংস্কৃতির আদার্স অন্য সংস্কৃতির এই অন্যান্য সাইটগুলোতে তারা যদি দক্ষ করে তুলতে পারেন, তাহলে হয়তো বা কিছুটা আশ্বস্ত আমরা হতে পারি। মানে একজন মা তার ছেলেতে অ্যান্ড্রয়েড সেট দিতে পারলে খুব খুশি হয়, আর সে ক্লাস 2-তে পড়ুক, 1-এ পড়ুক বা ক্লাস 5-এ পড়ুক। এটার বিপর্যয়টা কতটুকু দেখতেছেন আপনি? ধন্যবাদ, আবারও একটু ভালো প্রশ্ন করেছেন। কিছু খুব খুশি হয় যে আমার ছেলের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, সেটা হাতে নিয়ে রাস্তায় ঘুরবে। এটা কি একটা মহামারীর চেয়ে ভয়াবহ না? আসলে একটা বাচ্চার মেধার শক্তিকে নামিয়ে ফেলতেছে এখানে, সে সারাক্ষণ গেম গেম গেম। না এক্ষেত্রে, হ্যাঁ জি স্যার, এই ক্ষেত্রে যেটা আপনি এই ধরেন যা আবিষ্কার হয় প্রযুক্তিগত দিক থেকে, আমরা কি আবিষ্কারের বিরুদ্ধে বলছি না, মানুষের কল্যাণের জন্য হয়। অ্যান্ড্রয়েড সেট বলি এবং এই প্রযুক্তির যত উন্নয়ন ঘটছে এটা মানুষের উপকারের জন্য। এটা ব্যবহার যদি ব্যবহারটাকে যদি অপব্যবহারের দিকে না হয়, সেই ক্ষেত্রে অভিভাবক শুধুমাত্র অভিভাবককে বললেই চলবে না। আপনি অনলাইনে যে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থায় যদি স্টুডেন্টকে আকৃষ্ট করতে পারেন, তাহলে স্টুডেন্ট কিন্তু গেমের চাইতে এই শিক্ষার দিকে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একটা বিজ্ঞান ক্লাস নেবেন, উদ্ভিদ সম্পর্কে নেবেন। আমরা জানি যে সমস্ত জীব, কিছু বৈশিষ্ট্য আছে জীবের, জীব নড়াচড়া করতে পারে, তাহলে জীবের মধ্যে তো উদ্ভিদও আছে। এখন উদ্ভিদ নড়াচড়া করে আমরা যখন ক্লাসে পড়াবো, তখন আমরা কি বলবো? একটা গাছ নাড়িয়ে দেখাবো না। কিছু গাছ আছে যেগুলো নড়াচড়া করে, লজ্জাবতী গাছ, কিছু উদ্ভিদ আছে যেগুলো পোকামাকড় খায়। এখন আপনি যদি অনলাইনে একটা ক্লাস সঠিকভাবে তৈরি করেন, তাহলে সরাসরি কিন্তু আপনি এই জিনিসগুলো দেখাতে পারবেন, যেটা দেখে শিশু শিখবে, সহজে শিখবে। শিশুরা সাধারণত গল্প বা এই জাতীয় কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় বেশি। আমাদের এই শিক্ষা ক্ষেত্রে আমরা ওই ভূমিকাগুলি নেই না বলেই ওরা গেমের প্রতি আকৃষ্ট, এটা আমার ধারণা। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি যদি তাদেরকে ডাইভার্ট করেন ওইভাবে, আমরা যে সমস্ত ক্লাসে, যে অনলাইনে যে ক্লাসগুলো নেই, এই ক্লাসগুলোর ত্রুটি অনেক। আমি ফেসবুকে কিছু ক্লাস দেখেছি, কোনো টিচারের ক্লাস করাচ্ছে, অঙ্ক করাচ্ছে বা অন্য কোনো সাবজেক্ট পড়াচ্ছে, কিন্তু সাউন্ড বোঝা যাচ্ছে না। তাহলে বাচ্চা কি করবে? স্বভাবতই এই ক্লাসটা নেবে না, দেখবে না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রযুক্তির ব্যবহার, সর্বোচ্চ ব্যবহারটা সম্পর্কে আপনার নিজের ধারণা থাকতে হবে, টিচারদের ধারণা থাকতে হবে, যে একটা ক্লাসকে আমি একটা ভিডিও যখন তৈরি করব, কতটা আকৃষ্ট হবে বাচ্চারা, সেদিকে খেয়াল রাখতে হবে।
সাউন্ড সিস্টেমটা যাতে সুন্দর হয়, সঠিক হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এই ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে যেটা এখন চালু হচ্ছে, এতদিন ফেসবুকের মাধ্যমেই একটা ইউটিউবের মাধ্যমে ক্লাসগুলি নেওয়া হতো, ছোট্ট একটা খুব ছোট একটা খুব বড় যেমন 25 মেগাবাইটের বেশি এটাতে করা যায় না। তো এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে জুম। হ্যাঁ জুমে আমরা জানি এই যে অনলাইনে মিটিং করা হচ্ছে, এখন জুমে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে। তো জুমে যদি আপনি ক্লাস নেন, শুধুমাত্র যে অ্যান্ড্রয়েড সেটই লাগবে এমন না, অধিকাংশ গড়ে দরিদ্র হোক ধনী হোক অধিকাংশ গড়ে আপনার অ্যান্ড্রয়েড টিভি আছে। এখন এটা একটা যেহেতু অ্যান্ড্রয়েড টিভি আছে, সুতরাং যার অ্যান্ড্রয়েড সেট নাই, মোবাইল নাই, সে কিন্তু টিভিতে এই প্রোগ্রামটা দেখতে পারে। হ্যাঁ, তো অ্যান্ড্রয়েড সেটগুলি এখন কম দামের পাওয়া যায়, কমেই পাওয়া যায়, অ্যান্ড্রয়েড সেট পাওয়া যায়, অ্যান্ড্রয়েড টিভি কমে পাওয়া যায়। সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়, এবং তবে আকৃষ্ট হবে তখনই যখন আমি ক্লাসটাকে খুব সুন্দর করে প্রাণবন্ত করতে পারবো। যা উপকরণ দরকার সেই উপকরণটা দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রযুক্তি কিন্তু ধাপে ধাপে মানুষের প্রয়োজনীয়তার কারণে এটার মানুষের প্রয়োজনে সেটা ডেভেলপ হচ্ছে। এটা তো 2018 সাল থেকে আমার জানা মতে যে সারা বিশ্বে এই প্রযুক্তির ডেভেলপমেন্টের জন্য কাজ চলছে, এবং সেটা শুধুমাত্র কোভিডের জন্য নয়। 2018 সাল শুরু হয়েছে যে আপনার ইন্টারনেট সলিউশন যত কিছু আছে সেখানে এই প্রযুক্তিগুলো নিয়ে একটা কোম্পানি মাঠে আসছে, খুব দ্বার প্রান্তে চলে আসছে, খুব শীঘ্রই এটা সাধারণ মানুষের হাতে চলে আসবে। সেক্ষেত্রে আমরা যখন জুম ব্যবহার করি, জুমে হয়তো কত 10,000 মানুষ নিয়ে বা 1,000 মানুষ নিয়ে, আমি জানি না সঠিকটা কত, নিয়ে আপনি একটা মিটিং করতে পারবেন, একটা ক্লাস করতে পারবেন। কিন্তু ওদের যেই পণ্যটা আসছে, প্রোডাক্টটা আসছে প্রযুক্তিগত, সেটা দিয়ে লক্ষের উপরে আপনি নিয়ে কাজ করতে পারবেন। এবং তারা শিক্ষা ব্যবস্থার উপরেও একটা এই প্রযুক্তিটার ব্যবহার নিয়ে আসছে। এরকম 50+, অর্থাৎ ইন্টারনেট জগতে যা কিছু আছে সলিউশন। আরেকটি বিষয় হচ্ছে আপনি এই কোভিডের কারণে কিন্তু মানুষ শুধু নয়, পুরো রাষ্ট্র, পুরো সারা বিশ্ব, পৃথিবীর প্রাণী জগৎ, প্রকৃতি, অর্থনৈতিক দিক থেকে বিপর্যয় ঘটে যাচ্ছে। সেই ক্ষেত্রে মানুষের ইনকাম কমে যাচ্ছে। এখন বাচ্চাকে ক্লাসে পড়াবে কিভাবে? সেখানে তো টাকা দিতে হয় বাস্তবিক। তো এই ক্ষেত্রে আর্থিক অবস্থা যেহেতু নিচের দিকে যাচ্ছে, কিন্তু তার বাচ্চাকেও শিখাতে হবে, তাহলে অর্থ পাবে কোথায়? আমি যতদূর জানি ওরা এমন প্রযুক্তিটাকে এমনভাবে তৈরি করে নিচ্ছে যাতে প্রত্যেকটা মানুষ কম খরচে ব্যবহার করতে পারে। জুম ব্যবহার করতে আমাদের যে পরিমাণ টাকা খরচ হয় এর চাইতে কমে ব্যবহার করতে পারবে, এবং যারা ব্যবহার করবে তাদের ইনকাম হবে। তাহলে এইরকম চিন্তাধারা, এই প্রযুক্তির যে ডেভেলপ হচ্ছে, এই ডেভেলপের যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে দেখা যাবে সাধারণ মানুষ ব্যবহার করবে। এই ক্ষেত্রে যদিও ফিজিক্যালি আমরা ক্লাসগুলো নিতে পারছি না, বাচ্চারা স্কুলে আসতে পারছে না, যদি পরিস্থিতি খারাপ থাকেই তাহলে আপনার অভিযোজন যে ক্ষমতা, খাপ খেয়ে নিতে হবে নিজেদেরকে, সেই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আমাদেরকে করতে হবে। আর এই প্রযুক্তির ব্যবহার করতে গিয়ে যদি আমার শিক্ষাটাও সঠিক হয়, এদিকে অভিভাবক তার আর্থিক অবস্থাটাও ফিরে আসে, তাহলে এই ডেভেলপমেন্টটা বেটার নয়। সুতরাং বিশ্ব কিন্তু এখন ওইদিকে এগিয়ে যাচ্ছে, এবং বিশ্ব ধীরে ধীরে খুব এই অবস্থা চলতে থাকলে টোটাল শিক্ষা ব্যবস্থা অনলাইনে চলে যাবে। আপনি ধরেন স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনলাইনে শিক্ষা ব্যবস্থা চলে যাচ্ছে। আচ্ছা স্যার, এই যে শিক্ষা ব্যবস্থাটা, আপনি খুব চমৎকার কথা বলছেন। আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই, যেহেতু আমিও একটা শিক্ষকতা পেশায় আছি, দীর্ঘদিন ধরে জড়িত। হ্যাঁ, দীর্ঘদিন ধরে জড়িত এটার সাথে। আমরা কিন্তু বাচ্চাদের শিক্ষা কোনো বিনোদন পাই না। আমরা 10 স্কোয়ার ফিট একটা ক্লাসরুম, 15 স্কোয়ার ফিট একটা ক্লাসরুমের ভিতরে আমরা বসবাস করি বাচ্চাদের নিয়ে। শিক্ষার সাথে যে একটা বিনোদন ছিল, শিক্ষা একটা বিনোদনের মাধ্যমে তৈরি হওয়া উচিত, এটার সম্পর্কে স্যার আপনার কি মতামত? একটা অবশ্যই আমাদের দেশে এই দিকগুলো এখনই সময়, চূড়ান্ত সময়, একটা বাচ্চাকে শিক্ষা পলিসিতে ভালোভাবে ফিরিয়ে আনতে গেলে তাকে তার সাথে বিনোদনটা দেওয়ার কতটুকু নৈতিক দায়িত্ব আমাদের?
এটাও আপনার একটা চমৎকার প্রশ্ন, শ্রদ্ধেয় শালম সাহেব। তা আসলে আমার যেই অগ্রজ সিনিয়র স্যার ভুইয়া স্যার সব কিছুই বলেছেন, এই সম্পর্কেও উনি বলেছেন, ওনার কথাটাই আমি একটু রিপিট করি। সেটা হচ্ছে যে আসলে আমি শেখাবো, তার আগে আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে। শেখার কোনো শেষ নেই, শিখতে কোনো লজ্জা নেই। কারণ শেখাতে গিয়ে যদি আমি শেখাতে না পারি সেটা বরঞ্চ লজ্জার। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আ টিচার শুড বি ওয়েল ট্রেন্ড। এখন সেই ট্রেনিংটা সেটা সরকারি অনেক ট্রেনিং আছে, সেখান থেকে হতে পারে। তাছাড়া এখন ইউটিউবে অনেক ভিডিওগুলো দেখা যায়, দেখে দেখে নিজেকে আরও দক্ষ করে তোলা যায়। কিছুটা তো নিজেকে প্রচেষ্টা করতে হবে প্রত্যেককে, সেটা আমি থেকে শুরু করে স্পেশালি প্রি স্কুল, প্লে গ্রুপ এবং কেজি, এই সমস্ত সেক্টরে টিচারদেরকে অবশ্যই কিছুটা কলাকৌশলী হতে হবে, কিছুটা অভিনয় জানতে হবে, কিছুটা গান ছন্দে, ছন্দে তাকে ড্রয়িং জানতে হবে, তার হাতের লেখাটা সুন্দর হতে হবে, তার বাচন ভঙ্গি সুন্দর হতে হবে, যেটা আপনি বলেছেন একটু আগে, তার প্রেজেন্টেশনটা। হ্যাঁ, কারণ যখন একটা স্টুডেন্টকে আমি বারবার স্যারের কথায় ফিরে আসি, সেটা হচ্ছে যে আকৃষ্ট করতে পারবো, তখনই তার থেকে আমি বেস্ট আউটপুটটা বের করতে পারবো। যতক্ষণ সে আকৃষ্ট না হবে ততক্ষণ সে বোর ফিল করবে। হ্যাঁ, হয়তো তাকে আমরা অনেকটা জোর করেই সবার মধ্যে আমরা ক্লাসে পড়াটা তাকে দেবো, সেও হয়তো নেবে, বাট আপনি যেটা চাচ্ছেন স্যার, আপনি যেটা চাচ্ছেন যে একেবারে উইলিংলি একটা বাচ্চা আর শিক্ষক একেবারে একাকার হয়ে যাবে, সেই জিনিসটা তখনই আসবে যখন একজন শিক্ষক প্রপারলি একটা ক্লাস নিতে পারবেন, যেটা আমার শ্রদ্ধেয় বড় ভাই ভুইয়া স্যার বলেছেন, যে আগে নিজেকে ট্রেন্ড আপ হতে হবে, সেটা যেভাবেই হোক, তারপর ক্লাসটা নিতে হবে, আকৃষ্ট করতে হবে, দেন ওই স্টুডেন্টদেরকে আমরা আবার অনলাইন ক্লাস হলেও সেখানেও আমরা একটা সময় স্বাভাবিক জীবনে ফিরে আসবো। জি। তবে হ্যাঁ, এর সাথে এটা বলে রাখি, অবশ্যই এটা একটা অভাব যে ছাত্র শিক্ষক বা শিক্ষিকা আমাদের সাথে যে একটা ডিস্টেন্স হয়েছে, এটা তো আসলে রিকভার করা সম্ভব না, যেহেতু কোভিড-19 যে বৈশ্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরাও বলতে পারি না, আমরা অবশ্যই বলতে পারি না যে স্কুলগুলো খুলে দেওয়ার কথা এত দ্রুত অবস্থা স্বাভাবিক না হয়। কাজে সরকারের সাথে আমরাও সুর মিলিয়ে বলতে চাই, হ্যাঁ, যে যেভাবে চলছে, যেভাবে চালানো যায়, আমাদের চেয়ে আরো বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক আছেন, শিক্ষা নিয়ে কাজ করছেন, তো তারা যেভাবে বলছেন আপাতত আমরা সেভাবেই ফলো করি, সেটাই মনে হয় সবার জন্য মঙ্গল। এর চেয়ে বেটার কিছু এখনো দেখছি না। কিন্তু একটা জিনিস কি স্যার, আমি আপনার কাছে আসতে চাই, ছোটদের শিক্ষা ব্যবস্থাটা, যারা ছোটদের নিয়ে কাজ করে, শিক্ষাগত কাজ যারা ছোটদের নিয়ে করে, এখানে কি যারা টিচিংয়ে আছে তাদের কি ফুলফিলটা আপনি মনে করেন যে আসলে এরা সাফিসিয়েন্ট ছোটদের জন্য? তা আমি ম্যাক্সিমাম, আমি সারা বাংলাদেশে একটা ওয়ার্কশপ করাই এই ছোটদের এই এডুকেশন নিয়ে, ম্যাক্সিমাম 87-80% লোক, টিচার এবং ছাত্র এবং শিক্ষকের দূরত্বটা, তারা কিন্তু ওইভাবে কখনো বাচ্চাদেরকে তৈরি করতে পারছে না। আমার সাথে এগুলো অনেকের সাথে একমত হয়েছে বিষয়গুলো, যে ছোটদের সবসময় যে চাহিদা অনুযায়ী, মানে ছোটদের মতো করেই হইতে হবে আমার, তাদেরকে শিক্ষা দিতে হলে অবশ্যই তাদের মানসিকতা নিয়ে আমাকে তার কাছে যেতে হবে। এই যে বিষয়গুলো, এখন একটা ডক্টরেট যদি একটা বাচ্চাকে অ আ ক খ শিখাইতে যায়, তাইলে কিন্তু ওই ডক্টরেট কিন্তু ওই বাচ্চাকে নিয়ে সাফিসিয়েন্ট কাজ করতে পারবে না। কিন্তু যে ভালোভাবে অ আর ক খটা বুঝাইতে পারবে, তিনি কিন্তু প্রকৃত একজন শিক্ষক হিসেবে ওই বাচ্চার সাথে মিশতে পারবে। এখানে আরেকটা বিষয় ছিল আমাদের এই শিক্ষা নিয়ে প্রতিযোগিতা। আমার বাচ্চাকে কত ভালো স্কুলে ভালো বেতনে পড়াবো, এবং আমার ছেলেকে ফার্স্ট হইতেই হবে, আমার মেয়েকে প্রথম ফার্স্ট হইতেই হবে। একটা অর্থনৈতিক প্রতিযোগিতাও ছিল এর ভিতরে কোভিড-19 আগে। হ্যাঁ, জানি না এখন আমাদের কোন পরিস্থিতিতে পরবর্তীতে আসলে আমরা ফেস করি। এই বিষয়টা আপনি একটু বলবেন, এই যে প্রতিযোগিতার বিষয়, এবং ছোটদের জন্য একজন টিচারকে কি করণীয় উচিত, তাকে কোন অবস্থা একটা ছোটদের ক্লাসে যাওয়া উচিত, এই দুইটা প্রশ্ন স্যার আপনার কাছে আমার। আসলে সুন্দর একটা টপিকস বিষয়।
যেটা আপনি উত্থাপন করেছেন, শিক্ষা দানের ক্ষেত্রে যে বিষয়টি আমরা জানি কিন্তু অ্যাপ্লাই করি না, অ্যাপ্লাই করি না আমরা। সেটা হচ্ছে আপনি যেই শ্রেণীতে, যেই ক্লাসে, যেই বয়সের বাচ্চাকে পড়াবেন, আপনাকে ওই লেভেলে নিয়ে চলে যেতে হবে। এখন আমি ধরেন কেজি 1-এর একটা বাচ্চাকে পড়াতে চাই, আমি যদি ক্লাস 10-এর লেভেলে থেকে কথা বলি তাহলে বাচ্চা কিছু বুঝবে না। বুঝবে না। আরেকটি বিষয় হচ্ছে একটা বাচ্চার মানসিক অবস্থা থিঙ্কিংটা বুঝতে হবে আমার। বুঝতে হলে আপনাকে আপনার নিজে আগে সেই পর্যন্ত পড়তে হবে। সেই ক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারী যদি বলেন, পিএইচডি ডিগ্রিধারী একজন টিচার তিনি কিন্তু মাস নলেজ রাখেন, হ্যাঁ এটাই নলেজ রাখেন। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে একটা বাচ্চার সাইকোলজি যদি তার তিনি সাথে- চিন্তা করেন তাহলে কিন্তু তিনি পারেন। মানে এটা তার বাইরে আনতে হবে। কিন্তু আমাদের দেশে আমরা এটা পারি না। আমরা পারি না কারণ হচ্ছে আমাদের নিজস্ব চিন্তা চেতনার সীমাবদ্ধতা। এই কারণে আমরা পারি না। আমরা চিন্তা করি যে আমি কলেজে পড়াই বা হাই স্কুলে পড়াই বা 10-এ পড়াই, আমি ক্লাস 6-এ কিভাবে ক্লাস নেই, আপনার ডিমোশন মনে করি আমরা। ডিমোশন মনে করি। মজার বিষয় আপনি কি? দেখেন, স্যার আমি এই বিষয়ে আমার স্ট্যান্ডার্ড মাস্টারকে বললাম যে আমাকে 6-এ ক্লাস দেবেন, 9-10 অন্য টিচারকে দেন। কারণ 9-10-এ যে বাচ্চাগুলো আসে দেখা যায় যে আমি পড়াতে গিয়ে তারা ওই Foundation level-গুলো দুর্বল। ফাউন্ডেশন দুর্বল। তা আমি বললাম যে উপরে কোনো ক্লাস আমাকে দিতে হবে না, আমাকে নিচের ক্লাসগুলি দিবেন। Exactly. আমি এই বেসিক জিনিসগুলো তাদেরকে দিতে চাই। তো অধিকাংশ টিচারদের, আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশের টিচারদের মধ্যে এই মেন্টালিটিটা নাই। যদি দেখা যায় একজন টিচারকে আপনি ক্লাস 10-এ ক্লাস না দেন, তার ইগোতে লাগে। এগুলো লাগে লেগে যায়। লাগে। আমি কি পড়াইতে পারি না, আমাকে ক্লাস 10-এ দেওয়া হলো না, হ্যাঁ, হ্যাঁ। আমাকে 6-7-এ দেওয়া হলো। হ্যাঁ, আসলে আমাদের এই চিন্তা চেতনার সীমাবদ্ধতার কারণেই কিন্তু আমরা সঠিক শিক্ষাটা দিতে পারি না। এখন একজন বাইরের দেশে দেখেন আপনি, বিভিন্ন দেশে, উন্নত দেশগুলোতে বাচ্চাদের কিন্তু পিএইচডি ডিগ্রিধারী টিচার পড়ায়। আমি কি একটু Right. করবো আচ্ছা, স্যার? এখন তারা কি শিখে কম? আমি কি একটু না। আমি কি একটু ঢুকতে পারি আপনার মাঝে? অবশ্যই বলেন। জার্মানিতে আমার এক বস ছিলেন, আমি এই সাইটগুলো তার কাছ থেকে অনেক হেল্প নিতাম আর কি, যখন আমি ওয়ার্কশপগুলো করাইতাম। তো উনি আমাকে বললো যে ইউনিভার্সিটি থেকে উনি পড়া লেকচার দিয়ে আসার সময় উনি একটা টোকেন ফালায় রাখছে, সে বাচ্চাদের নিয়ে 1 সপ্তাহ কাজ করবে। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে 1 সপ্তাহ কাজ করবে। তখন যাই হোক তাকে অফার করছে, আপনি কী সুযোগ, কী ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করতে চান? আমি একটা প্লে লেভেল থেকে আমি ওদের নিয়ে কাজ করব। তো ওনার একটা ভিডিও দেখাইছে আমাকে, পড়ানোর স্টাইলটা আমার মনে হয় যে উনিও একজন ছোট বাচ্চা। রাইট। এই যে তার সাথে পরিবেশগতভাবে তার সাথে মিশে যাওয়াটা, একটা বাচ্চা ঘুমোতে উঠে কিন্তু ওই টিচারকে খুঁজছে যে আম্মু আমি স্কুলে যাব, টিচারের সাথে আমি খেলবো। এই যে বিনোদনের মাধ্যমে তাকে তৈরি করাটা, তখন সেই ওই ইউনিভার্সিটির যে লেকচারে বলছিল যে তোমরা তো বাচ্চাদের মতো কখনো তৈরি হইতে পারবে না, শিখতে পারবে না, কারণ তোমরা ক্লাসে ঢুকে দেখো যে কোন টিচার ভালো লেকচার দিতে পারে তার কাছে তোমরা ছুটে বেড়া, তোমরা কিছু শিখতে চাও না, তোমাদের আইডেন্টিটি তোমরা তৈরি করতে চাও না। তোমরা কি এই একটা প্রেজেন্টেশন দিছো এই পর্যন্ত আমাদের কাছে যে তোমরা সাইকোলজিতে কী করে নিয়ে আসছো আমাদের কাছে দাওনি। একটা বাচ্চা একটা রেল স্টেশনে, আমি যখন ট্রেনে উঠবো, বসে বসে ভাবতেছে, আর ট্রাফিক তাকে জিজ্ঞেস করতেছে যে বাবা তুমি আমাকে সরি বলো, তোমাকে ছেড়ে দিব, তোমার আম্মু তোমার আব্বু অপেক্ষা করতেছে ট্রেনে উঠবে। সে বাচ্চাকে কখনো সে সরি বলাইতে পারে নাই। পরে এক ভদ্রলোক যে তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি তাকে সরি বলো, সরি বললে তোমাকে ছেড়ে দিবে, তোমার বাবা মার সাথে তুমি চলে যেতে পারবা। তখন সে বাচ্চা, একটা ছোট বাচ্চা দাঁড়ায় বললো কেন সরি বলবো, আমি যদি সরি বলতে চাই আমি গিলটি হয়ে যাবো এখানে তার কাছে, আমি তো কোনো খারাপ কাজ করিনি। এই যে তার শিক্ষা ব্যবস্থাটা, তার পারিপার্শ্বিক শিক্ষাটা, একাডেমিক শিক্ষাটা, এটা কি তার ভিতরে একটা গ্রোথ তৈরি করছে না যে আমি অন্যায়টা স্বীকার করব না? তা তো অবশ্যই। এটা একটা বিষয় আপনি দেখেন,
তা আমাকে একটা জায়গায় আসতে হবে। ছোট বাচ্চা, আপনি যেহেতু ছোট বাচ্চাদের নিয়ে কাজ করেন, স্যারও ছোট বাচ্চাদের নিয়ে কাজ করে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চা ঘরে বাবা মা পড়াতে গেলে টিচার ক্লাসে পড়িয়েছে, বাবা টিচার মনে করেন ভুল পড়াই দিছে, বাসায় যখন বাবা অথবা মা বলে এটা এটা না এটা হবে, ও কিন্তু এটা বিশ্বাস করে বিশ্বাস টিচার যেটা বলছে পড়ছে সেটা। ওটা Right. upgrade। তো সেই ক্ষেত্রে এই লাইবিলিটিসটা কার থাকে? আমাদের টিচার। টিচারদের থাকে। আমরা টিচাররা 100% যদি টিচারদের থাকে। একটা বাচ্চাকে ট্রেন আপ করতে চাই, শিক্ষা দান করতে চাই, তাহলে আগে আমাকে শিখতে জানতে হবে। হবে, প্রচুর জানতে হবে হ্যাঁ। আমাদেরকে। সুতরাং কারণ টিচার হচ্ছে ওই বাচ্চাটার কাছে মাইল ফলক। তো এই ক্ষেত্রেই আপনি পরিবেশ পরিস্থিতি যেদিকেই যাক, শিক্ষককে পরিবর্তন হতে হবে। প্রথম হ্যাঁ, ধাপ। পরিবর্তন হতে হবে। আমরা আগে যেভাবে শিক্ষা গ্রহণ করেছি, আমরা শিক্ষা দান করি। আরেকটা বিষয় হচ্ছে টিচার অবশ্যই অভিনেতা, ক্লাসে অভিনয় একটা করতে হবে। অভিনয়শীল বিষয় অনেকটাই ক্লাসে। অভিনয়। হ্যাঁ। অবশ্যই। আর যেহেতু পরিবেশ পরিস্থিতিগত কারণে এখন এই ক্লাসরুমে যাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আপনাকে কি করতে হবে? প্রযুক্তির ব্যবহার। ব্যবহারটা নিয়ে নীতি আসতে হবে। হবে, নীতি হবে। আমি প্রযুক্তির ব্যবহারে বলেছি যে ওই যে একটা কোম্পানির কথা বলেছি, একটা ওরা একাডেমির উপরে একটা প্রযুক্তিগত পণ্য তৈরি করেছে, প্রোডাক্ট। টিভিতে দেখা যাচ্ছে, আমি দেখে তো আশ্চর্য, বাচ্চা বাসায় বসে টিভি অ্যান্ড্রয়েডের সামনে বসে দেখতেছে, পড়তেছে, টিচার ক্লাস নিচ্ছে। বাচ্চাটা একটা বিষয় বুঝতে পারেনি, ও আঙ্গুল দিয়ে দেখাইতেছে ওই জিনিসটা আমি বুঝি নাই। এই যে একটা ডিফারেন্ট। টিচার হ্যাঁ ঠিক আছে, টিচার আবার তাকে বুঝিয়ে দিচ্ছে। তাহলে এই যে প্রযুক্তি সরাসরি হ্যাঁ। আমার কাছে মনে হলো যে টিচারটা বোধহয় ওই রুমে শিখাচ্ছে, কাছাকাছি আঙ্গুল আছে। দিয়ে দেখাচ্ছে, এই যে এই জিনিসটা বুঝি নাই। তো প্রযুক্তি ডেভেলপের ক্ষেত্রে যদি আমাদেরকে স্বাভাবিক অবস্থায় আনা না যায় বা না আসতে না পারি, দীর্ঘ সময় লাগে, তাহলে কি শিক্ষা ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে? অবশ্যই না। আমাদের না, নিজেদেরকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে আমাদেরকে নিয়ে খাপ আসতে খাইয়ে হবে। নিতে হবে হ্যাঁ, এবং এই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারটা আমাদেরকে জানতে হবে, শিখাতে হবে ওইভাবে। সেখানেও আপনি একটা ক্লাসরুমে যেমন টিচার একজন অভিনেতা, সেখানেও কিন্তু অভিনেতা। আপনি একটা ক্লাসকে প্রাণবন্ত করার জন্য আপনি টিভি সেটের সামনেই হোক, অনলাইনে হোক বা ন্যাচারালি ক্লাসেই হোক, একই রকমভাবে কাজ করতে হবে। আর যদি আপনি অনলাইনে নেন, তাহলে কিছু উপকরণ আপনি সরাসরি দেখাতে পারবেন। সারা বিশ্বে এখন আপনি কি নাই, ইন্টারনেটে সার্চ দিলে সব পাবেন। সব সব পাওয়া পাওয়া যায়। যায়। গাছে ফুল ফুটতেছে, গাছ ফুল কিভাবে ফুটে একটা বাচ্চাকে যদি আপনি দেখান, তাহলে কিভাবে ফুটে সে দেখবে। প্রত্যেকটা স্টেপ। আপনি সেখান থেকে কোনো সময় উপকরণটা আমাদের কাছে এটা রূপকথা ছিল। সেইখান থেকে উপকরণটা নিয়ে আসেন। কিন্তু আগে কিন্তু আমাদের বা ক্লাসরুমে গিয়ে কিন্তু আমরা এটা শেখাতে পারি না, ফুলটা কিভাবে ফুটে এটা দেখানো সম্ভব না, ছিল না। তো সব কিছুই এখন আপনি ইন্টারনেট থেকে কালেক্ট করে একটা প্রাণবন্ত ভিডিও মডেল তৈরি করে। একটা মডেল তৈরি করতে পারেন, একটা এই class সময়টা তৈরি কি করতে একটা পারেন। টিচাররা দিতে চায়? না, আমরা চাই না। এই চাই জন্য না কারণ বিষয়। হচ্ছে এটা কি দেওয়া উচিত না একটা আমরা টিচার? চাই না হ্যাঁ, কারণ হচ্ছে সময় সীমিত। একটা বিষয় যেটা আমি দেখি যে টিচারদের আর্থিক দিক থেকে দুর্বল। সারা বিশ্বে দেখবেন আপনি টিচাররা হাইলি পেইড। কিন্তু আমাদের দেশে ওই রকম না। যাই হোক, সেটা অন্য বিষয়। অন্য বিষয়। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সমস্যার কারণে পারি না। সরকার যে চেষ্টা করে না এটা না, কিছু দিতে চেষ্টা করছে। তাছাড়া সরকারি পর্যায়ে মোটামুটি একটা লেভেলে কিন্তু হয়তো পৌঁছেছে। তারপরেও সরকার ইচ্ছা করলেও পারতেছে না। প্রত্যেক দেশেরই তো একটা যেহেতু আমরা একটা উন্নয়নশীল দেশ, সীমাবদ্ধতা রয়েছে। উন্নত দেশ নয়। তো সেই ক্ষেত্রে আমরা টিচাররা যদি এই ধরেন আমি ওই প্রযুক্তিটা ব্যবহার করে আমি ওই টিউশনি করতে না যাই, টিউশনি না করে আমি এই সময়টাকে এইখানে দিই, আর এইখানে দিলে যদি আমার এখান থেকে একটা ফিডব্যাক আসে, অর্থনৈতিক ইনকামটাও আসে, তাহলে দুইটাই লাভ। এই যে টিউশনের বিষয়টা আপনি বললেন স্যার, আমি আপনার একটা জিনিস মনে করিয়ে দিই, দুজনকে বলে দিই, সাথে যদি আমি আসি। খুব কষ্ট থেকে কথাগুলো বলা হয়। যখন কোভিড-19 একটা আতঙ্কিত মহামারী হিসাবে প্রকাশ পাইল, প্রথম লকডাউনটা যখন গত বছর আমাদের আসলো, এট এ টাইম টিচারগুলো যারা টিউশন প্রফেশনালে ছিল, এই কোভিড-19 কারণে প্রত্যেকের লেভেলটা জিরোতে চলে আসলো, টিউশনটা বন্ধ হয়ে গেল। স্বাভাবিক। আপনার
একটা টিচার, আমি এটা সাথে বলি যে আমরা তো অনেক শিক্ষার অনেক কিছু তুলে আনলাম, আমরা একটু তার বিপরীতে আমরা একটু বলতে চাই যে টিচাররা কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত ছিল ওই সময়টায়, এখনো আছে, তাই না? যে তা না, হ্যাঁ এটা আছে। একটা হলো আপনার যারা স্যার, আপনি বেসরকারি, কি বলেন? এই ব্যাপারে খুব কঠিন একটা জায়গা পার করতেছিল, আসলে- এখনো করতেছে না তা না। একটা টিচার দিবই বা কোত্থেকে, তারও তো একটা লিমিটেশন থাকে, তাই একটা না? জিনিস আপনি দেখেন, কোভিডের কারণে অনেক স্কুল কিন্তু বন্ধ হওয়ার উপক্রম। না, হয়ে গেছে already, আচ্ছা। অনেক স্কুলই বন্ধ হয়ে এখন গেছে। আপনি সরকারি স্কুলের শিক্ষকরা যারা আছেন তারা সরকারি বেতন পান, বেসরকারি স্কুলের টিচাররাও সরকার থেকে পান, আবার স্কুল থেকে কিছু পান। কিন্তু একটা স্কুলে শুধুমাত্র এমপিভুক্ত টিচারদের ক্ষেত্রে আমি বলি, এমপিভুক্ত টিচাররাই কিন্তু নাই একটা স্কুলে। আপনার স্কুল অর্থায়নের টিচাররাও আছে। আছে। কোভিড-19 কারণে স্কুল যেহেতু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, বেতন পাচ্ছে না, স্টুডেন্ট আসতে পারে না, অভিভাবকরা প্রত্যেকটা সেক্টর অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, ফলে স্কুলে টিউশন ফি দিতে পারছে না। তো ওই টিচারদের অবস্থা কি হচ্ছে? তারা বেতন পাচ্ছে না, তাদের তো আলাদা কোনো ইনকামও নেই, এরা টিউশনই করতো, টিউশনিও নাই। তাদের অবস্থাটা কি ভয়াবহ অবস্থা আপনি চিন্তা করেন। এখন তারা কি করবে? সার্বিকভাবে বাংলাদেশ নয়, সারা বিশ্বই আসলে এই বিপর্যয়টা বিপর্যয়ের মধ্যে রয়েছে। তবে অর্থনৈতিক আমরা সীমাবদ্ধতা উন্নয়নশীল বা উন্নত অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই ফেস করছি সবচেয়ে বেশি সমস্যা, জি আর্থিকভাবে, মানসিকভাবে। তবে আপনি একটা জিনিস, টিউশনির যে কথাটা বলি আমি একটা সময় টিউশনি করেছি, কিন্তু একটা সময় এসে মনে হলো যে টিউশনি করাটা ঠিক না। আমি একজন টিচারকেও বলেছি, দেখেন, the beggar is going to beg from door to door, the teacher is going to teach from door to door, ডিফারেন্সটা কি? ও দরজায় দরজায় যায়, একজন টিচারও দরজায় যায়। একজন টিচার কর্নারে ভিতরে ঢুকে আর বেগার কর্নারে বাইরে থেকে চলে আসে। এটা তো লাইফ না। কিন্তু নিরুপায় টিচাররা কি করবে? সামাজিক অবস্থা যে অবস্থা, এই অবস্থায় নিজেকে খাপ খাইয়ে নিতে হলে তার অর্থের দরকার, অবশ্যই বাধ্য হয়ে তারা টিউশন করে। আমি কিছু কিছু টিচারকে বলতাম যে বিকল্প চিন্তা করো, এটা লাইফ না। আপনার অনেক উদ্যোগ ছিল, আমরা এটা লাইফ না, টিউশন একটা লাইফ না। একটা সার্টেন টাইমে সব পারা যায় না। আমি যে সময় টিউশনি করেছি সেই সময় দেখেছি, আমি টিউশনি করার পরে বেশ স্টুডেন্ট পড়ানোর পরে মাথা ধরে থাকতো, আমি ক্লাসে কি পড়বো, মাথা ধরে থাকে। কারণ একজন টিচার সারাক্ষণ তো কথা বলতে হয়, ক্লাসে কথা বলতে হয়, পড়াইতে গেলে তো কথাই বলতে হয়। এখানে একটা জিনিস কি স্যার, আমি আমার স্টাডিতে আমি দেখছি যে একটা আমাদের অর্থনৈতিক বলেন বা পারিপার্শ্বিক অসুবিধার কারণেই বলেন, একটা টিচার যখন টিউশনিতে সারাক্ষণ সময়টা ব্যয় করে অর্থনৈতিক সাপোর্টের জন্য, তার কিন্তু এক্সপেরিমেন্ট করার মতো এবং না ওই সময়টা থাকে না, ওই মেন্টালিটিও থাকে না। এটা বললাম যে আমরা শিশু শিক্ষার ক্ষেত্রটা যখন নাকি আমরা চিন্তা করি, ওই সময়টা কিন্তু আমাদের আর বের করতে পারি না। ওইটা যদি টিচাররা চিন্তাও করে তাহলে তার অর্থনৈতিক দুরবস্থার কারণে এই জিনিসটা সে পারে না। কিন্তু একটা টিচার কিন্তু পর্যাপ্ত স্টাডি করা উচিত, একটা বিশেষ করে বাচ্চাদের নিয়ে যারা কাজ করে, ছোটদের যারা কাজ করে। পর্যাপ্ত কেন বলছেন? শুধু সবচেয়ে বেশি স্টাডি টিচারদেরই করা উচিত। আপনার টিচারদের তো স্টাডিটা করা উচিত এবং এই সময়টা তাদের বাচ্চাদের পিছনেই দেওয়া উচিত। কিন্তু পারছে না কেন? এই সীমাবদ্ধতা, আর্থিক অবস্থা। আমার যে বিষয়বস্তুটা ছিল যে যখন একটা টিচারকে সুযোগ দেওয়া হবে স্টাডি করার জন্য, আমার স্কুল এই টিচারটা আছে, স্কুলে থাকা অবস্থায় স্কুলকে দায়িত্ব নিতে হবে এই টিচারকে, ছুটির পরে যাতে টিউশন করতে না, তার সাফিসিয়েন্ট সাপোর্টটা আমরা দিব এবং সেই ওই ব্যাকআপটা পূরণ করার জন্য একটা বাচ্চাকে তৈরি করার জন্য স্টাডি লাইফ একটা তৈরি করে দিতে হবে। কয়টা টিচারের বাসায় বাচ্চাদের গ্রোথ করার মতো বই আছে এটা দেখতে হবে। আছে কিছু গল্পের বই, আছে কিছু কবিতার বই, তার সময় উপযোগী বই, কিন্তু থিসিস করার মতো, বাচ্চাদের নিয়ে কাজ করার মতো কোনো বই কারো বাসায়, ম্যাক্সিমাম বাসায় আমার মনে হয় নেই। আমরা
স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই এই কোভিড-19 করোনা থেকে। আমরা প্রত্যাশা করি আগামী নতুন সূর্য আমাদেরকে নতুন একটা বার্তা দিবে সুস্থ সমাজ গঠনে। সেই সমাজ গঠনের জন্য আমরা শিশুদের, কোমলমতি শিশুদের মুখে সে সূর্যমুখে হাসি নিয়ে আমরা আবার স্বাভাবিক জীবনে স্কুলের শব্দ, বেলের আওয়াজ, এগুলো আমরা পরিতৃপ্তভাবে আবার শুনবো। এই জন্য আজকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে এই কোমলমতি শিশুদের জন্য এবং সারা বাংলাদেশের এই বিপর্যয়, শুধু না সারা পৃথিবীর বিপর্যয়, এবং শিশুদের জন্য এবং সমাজ ব্যবস্থার জন্য, রাষ্ট্রের জন্য, এবং যে অবস্থা আছে এটার জন্য আপনারা অবশ্যই কিছু সচেতনামূলক বার্তা দিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিব। ধন্যবাদ শাহ আলম সাহেব। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম মূলত শিক্ষার উপরে, শিশুদের নিয়ে। আমি আশা করব সমস্ত বাংলাদেশের শিশুরা, যেহেতু আমরা একটা বিপর্যয়ের মধ্যে আছি, আমরা এ থেকে দ্রুত বের হয়ে আসতে পারবো। যদি নাও পারি তাহলে শিক্ষা তো বন্ধ হয়ে থাকবে না। বাইরে ক্লাসরুমে না আসতে পারলেও পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমরা অনলাইনে যে ক্লাসগুলো টিচাররা নিচ্ছে একটু মনোযোগ দেবে, লেখাপড়া মনোযোগ দিয়ে একটু করার চেষ্টা করবে। তাহলে তোমরা যদি ভালো নাগরিক হিসেবে গড়ে ওঠো তাহলে বাংলাদেশ সুন্দর একটা দেশ গড়ে উঠবে। তারপরও আমরা ক্লাসরুমে ফিরে আসতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সহসাই এই বিপর্যয় অবস্থা থেকে মুক্তি দান করেন, কোভিড-19 থেকে আমাদেরকে মুক্ত করেন, আমরা সবাই ক্লাসে ফিরে আসতে পারি। আপাতত আমরা বাসায় পড়াশোনা করব। ক্লাসে জুম ভিত্তিক যে লেখাপড়া এখন শুরু হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে যার যে আছে, বঙ্গবন্ধু একটা কথা বলেছেন, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তো আমাদের যার যা কিছু আছে, বই আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, অ্যান্ড্রয়েড সেট না আছে অ্যান্ড্রয়েড টিভি আছে। আমার বাসায় নেই, আমার বন্ধুর বাসায় আছে বা পাশের বাসায় আছে। একটু কষ্ট করে হলেও আমাদের লেখাপড়া শিখে একজন মানুষের মতো মানুষ যেহেতু হতে হবে, সুতরাং আমরা চেষ্টা করি আমরা সবাই মিলে একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। ধন্যবাদ তোমাদেরকে। আরেকটি কথা, সেটি হচ্ছে আমরা যখনই বাইরে যাব প্রয়োজন ছাড়া যেন বাইরে না যাই, মাস্ক ব্যবহার করি। আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান এর আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি NAN টিভিকে। ধন্যবাদ সবাইকে। এত সুন্দর একটি প্রোগ্রামে আমাদের শিক্ষকদেরকে আমন্ত্রণ জানানোর জন্য NAN টিভি, সকল দর্শক এবং ক্যামেরার পেছনে যারা কাজ করেছেন এবং অন্যান্য কলাকুশলী এবং কর্মকর্তা যারা আছেন, NAN টিভির সবাইকে শুভেচ্ছা, আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা স্টুডেন্টরা আমাদের আছো, তাদেরকে একটা কথাই বলবো, বারবার হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে, মাস্ক পরবে, নিয়মিত ক্লাস করবে, খেলাধুলা করবে, আর হাইজিনিক খাবার বা স্বাস্থ্যকর খাবারটা খাওয়ার চেষ্টা করবে। NAN টিভিকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ আজকে রফিকুল ইসলাম সাহেবকে এবং অসীম কুমার বড়ুয়া স্যারকে আমাদের এই মূল্যবান, এই সুন্দর একটা অনুষ্ঠানে আপনারা আলোকিত করার জন্য। তা আমি সরকারের সকল কার্যক্রমে আমার শিশুদেরকে বলবো, আমার ছাত্রছাত্রীদের বলবো এবং বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদেরকে বলবো, সবাই মাস্ক ব্যবহার করো এবং নিয়মিত হাত ধো, অভিভাবকের কথা শুনো, এমন কোনো কাজ করবে না যা তোমাকে কষ্ট করতে হয়। তোমাকে কষ্ট করা মানে পরিবারের সবাই কষ্ট পড়ে যাবে। তাই তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুন্দর একটা পরিবেশ তৈরি হোক তোমাদের দ্বারা, এটাই আমরা প্রত্যাশা করি। এবং NAN টেলিভিশনের এই নিয়মিত অনুষ্ঠানে আপনারা আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শাহ আলম,
বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।